প্রিয় ছাত্ররা, ভালো আছো তোমরা? পড়াশোনা করছো, পড়াশোনা করবে। প্রতিদিনই প্রথমে এই কথাটা বলছি, প্রতিদিনই পড়াশোনাগুলো ভালো করে করবে। কোভিড পরিস্থিতিতে ক্লাস শুরু হচ্ছে না তোমাদের, যদিও তোমার দাদাদের ক্লাস শুরু হয়ে গেছে, নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী। তোমাদেরও তাড়াতাড়ি শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, আগের দিন ক্লাসটাতে আমি একটা কথা ভুল করে বলে ফেলেছিলাম যে এটা একটা নতুন চ্যাপ্টার নয়। অস্থিত পৃথিবীরই এটা একটা অংশ, যেটা গত ক্লাসে পড়িয়েছিলাম, অগ্নুদ্গম। অস্থিত পৃথিবীরই একটা অংশ। অস্থিত পৃথিবীর যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম ওরই একটা পার্ট ছিল অগ্নুদ্গম, সেটা আগের দিন ক্লাসে পড়ানো। আজকে আমি ভূমিকম্প শুরু করব, ওই চ্যাপ্টারেরই, মানে অস্থিত পৃথিবীরই আরও একটা পার্ট, ভূমিকম্প। ভূমিকম্প কি আশা করি তোমরা সকলেই জানো। ভূমিকম্প হচ্ছে ভূমির কম্পন, ভূপৃষ্ঠের কম্পন, সেটাই হচ্ছে ভূমিকম্প। আমরা কম বেশি সকলেই এটা অনুভব করেছি মাঝে মধ্যেই। আমাদের এখানেও কখনো কেমন হয়েছে, আশা করি তোমরা হয়তো মনে নেই বা থাকবে না, কারণ আমাদের এখানে তো অত বেশি ভূমিকম্প হয় না। কখনো কেমন মাঝে মধ্যে আমরা অনুভব করেছি ভূমিকম্প। তো ভূমিকম্প মানে ভূমির কম্প, ভূপৃষ্ঠের কম্পন। এই যে ভূপৃষ্ঠের কম্পন, কিন্তু আমরা উপরে যে কম্পন হচ্ছে এটা না, এটা কিন্তু সেই ভূ অভ্যন্তরেরই ব্যাপার। ভূ অভ্যন্তরে যে পাত সঞ্চারণের যে তত্ত্ব আমরা আলোচনা করেছি, এই যে অভিসারী পাত, অপসারী পাত এবং নিরপেক্ষ পাত সীমানা যেগুলো বলছে, ওইগুলোতে কি হয় না, ওইগুলো থেকে আমাদের সাধারণত ভূমিকম্পের সৃষ্টি হয়। কারণ পৃথিবীর যে পাত, যে 7টা বড় বড় পাতের উপর পৃথিবী মানে ভূপৃষ্ঠ আছে, পাতের উপরে পৃথিবীর যেটা আছে, এই পৃথিবীর কী হয় বলতো, এই পাতগুলো যখন একটা পাত থেকে আরেকটা পাত সরে যায়, অর্থাৎ মানে বিপরীতমুখী পাত মানে কি, একটা একদিকে যাচ্ছে আর একটা পাত আরেক দিকে যাচ্ছে। তার মানে কি হয়, মাঝের একটা অংশ কী হবে, নিশ্চয়ই ফাঁকা হয়ে যাবে। আর ফাঁকা হয়ে গেলেই সেই অংশে একটা মানে ভূ অভ্যন্তরে যে উত্তপ্ত তরল বা অর্ধ তরল যে ম্যাগমা আছে, সেগুলো বাইরের দিকে বেরিয়ে আসে, প্রচণ্ড বিস্ফোরণের আকারে বেরিয়ে আসে। এইগুলো থেকে একটা কম্পন শুরু হয়, অগ্নুদ্গম যেটাকে বলছে। তার মানে অগ্নুদ্গমে হতে পারে পাত সঞ্চারণের ফলে হতে পারে, ভূ আলোড়ন হতে পারে। এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ। এই প্রাকৃতিক কারণগুলোর মাধ্যমে আমরা পৃথিবী পৃষ্ঠে ভূমিকম্প দেখতে পাই বা অনুভব করি। আর একটা হচ্ছে অপ্রাকৃতিক কারণ, যেগুলো কৃত্রিম কারণ, যেগুলো ধরো মনুষ্য সৃষ্টি যে সমস্ত কারণ আছে, সেই কারণগুলোতেও আবার পৃথিবী পৃষ্ঠে ভূমিকম্প হয়ে থাকে। যেমন ধরো আমরা জানি যে কী হয় বলো তো, কয়লা, যে সমস্ত খনিগুলো আছে, কয়লা খনি বা তৈল খনি বা আরও যে সমস্ত খনি আছে পৃথিবীর মাটির নিচে, সেই খনিগুলো থেকে আমরা যখন খনিজ পদার্থ তুলে নিই, তাহলে সেই জায়গাটা কি হয়, অনেকটা ফাঁকা হয়ে যায়। মানে ভূগর্ভে যে গহ্বর খনি বা সুড়ঙ্গ খনন হয় বা জলাধার নির্মাণ করা হয় বা কোথাও ধস খায় ইত্যাদি কারণে, অথবা যে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়, এইগুলোর জন্য কিন্তু ভূমিকম্প হয়ে থাকে। কি বললাম যে ভূমিকম্প প্রাকৃতিক অপ্রাকৃতিক দুটো কারণেই হয়ে থাকে। প্রাকৃতিক কারণগুলো কি বললাম, যে
প্রাকৃতিক কারণগুলো বললাম, ভূ আলোড়ন হতে পারে, পাত সঞ্চারণ হতে পারে, তারপরে অগ্নুদ্গম হতে পারে। আর অপ্রাকৃতিক বা কৃত্রিম কারণ যেগুলোকে বলছি, সেগুলো হচ্ছে ভূগর্ভে কোনো খনি, কোনো সুড়ঙ্গ অথবা বোমা বিস্ফোরণ, এই ধরনের ঘটনা ঘটলে ভূ অভ্যন্তরে ভিতর থেকে একটা কম্পন শুরু হয়। সেই কম্পনটা কিন্তু একবারে পৃথিবীর কি বলবো, পৃথিবীর ভিতরে ও ভূ অভ্যন্তরে এই কম্পনটা শুরু হয়, এবং সেই ভূ অভ্যন্তরে শুরু হওয়ার ফলে কি হয় না, সেই কম্পনটা কিন্তু আস্তে আস্তে পৃথিবীর ওই মানে যেখানে সৃষ্টি হয় ভূমিকম্পটা বা কম্পনটা শুরু হয়, ঠিক সেখান থেকে ভূ অভ্যন্তরের উপরে অর্থাৎ ভূপৃষ্ঠে সেই কম্পনটা উঠে আসে। তার মানে ভূমিকম্পের কেন্দ্র হতে পারে 50 থেকে প্রায় 100 কিলোমিটার গভীরে। আমাদের পৃথিবীর পৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 থেকে 100 কিলোমিটার গভীরে এই কম্পনটা শুরু হয়, এবং ওই কম্পনটা যেখানে শুরু হয় সেই বিন্দুটাকে, সেই জায়গাটাকে, সেই সেন্টারটাকে আমরা বলছি ভূমিকম্পের কেন্দ্রবিন্দু। এবং ঠিক ওই কেন্দ্রবিন্দু থেকে একবারে সোজাসুজি উপর দিকে ভূপৃষ্ঠে উঠে আসে এই কম্পনটা, সেইটাকে বলা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র। তো এরকম ভূমিকম্প হয়ে থাকে পৃথিবীতে। আমাদের যেমন আমরা বলি, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের যে মানে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো যে শহর আছে, কোথায় না আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। এই সান ফ্রান্সিসকো শহরটা খুবই সুন্দর এবং এখানকার জলবায়ু খুব মনোরম, পৃথিবীর বিখ্যাত মনোরম জলবায়ু এখানে। তথাপি এই শহরে বসবাস করা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এখানে মাঝে মধ্যেই ভূমিকম্প হয়ে থাকে। এই অঞ্চলে 1906 খ্রিস্টাব্দে একটা শক্তিশালী ভূমিকম্প এই সান ফ্রান্সিসকোকে, শহরটাকে প্রায় একবারে ধ্বংস করে দিয়েছিল। তো পৃথিবীর প্রায় প্রতিটা পাত সীমানাতে, বললাম পাত সঞ্চারণ, পাত সীমানাতেই ভূমিকম্প অত্যন্ত প্রবল গতিতে হয়ে থাকে। মানে অত্যন্ত ভূমিকম্পন প্রবণ এরিয়া বলা যেতে পারে পাত এরিয়াগুলো, যেগুলো পাত সীমানা। আমাদের পৃথিবীর যে মোট বড় বড় যে 7টা পাত আছে, সেই 7টা পাত সীমানা অঞ্চলগুলোতে ভূমিকম্প প্রবণ এরিয়া বলা যেতে পারে। তো এছাড়াও আমরা বললাম যে যেখানে তোমার অগ্নুদ্গম হয়, অগ্নুৎপাত হয়ে থাকে, সেই সমস্ত অঞ্চলগুলোতে হতে পারে ভূমিকম্প। আবার যেখানে মানে কোনো কয়লা খনি বা কোনো খনি ছিল, সেখান থেকে খনিজ পদার্থ বার করে নেওয়া হয়েছে, হয়তো ফিলিং করা হয়নি, মানে ভর্তি করে দেওয়া হয়নি। কোনো খনির থেকে কোনো খনিজ পদার্থ তুলে নেওয়ার পর সেখানে তো অনেকটা ফাঁকা হয়ে যায়, তাহলে সেই জায়গাগুলো কি বলতো, সেই জায়গাগুলোকে আবার বালি দিয়ে বা মাটি দিয়ে সেগুলোকে ফিলিং করে দিতে হয়। তাহলে কি হয় না, ভূপৃষ্ঠের একটা ব্যালেন্স তৈরি হয়, একটা সাপোর্ট তৈরি হয়। তাহলে ওই জায়গাগুলো কিন্তু ভূমিকম্প হবে না। অথবা কোথাও তাহলে কি হয়, সেই জায়গাগুলো হঠাৎ করে ধস খেয়ে যেতে পারে, ভূমিকম্প হতে পারে। এইগুলো হতে পারে। যে বড় বড় যে জলাধার নির্মাণ করা হয়, কোনো যে পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হয়, সেই সমস্ত জায়গাগুলোতেই সাধারণত ভূমিকম্প হয়ে থাকে। আর ভূমিকম্প হচ্ছে আমাদের মানে মানে ভূমিকম্পের উৎপত্তি স্থল হচ্ছে একবারে পৃথিবীর ভূপৃষ্ঠের নিচে 50 থেকে 100 কিলোমিটার দূরে। বললাম মনে আছে, 50 থেকে 100 কিলোমিটার গভীরে ভূমিকম্পটা উৎপত্তি হয়, সৃষ্টি হয়।
যেখানে ভূমিকম্পটা যেখান থেকে উৎপত্তি হয়, যেখানে সৃষ্টি হয়, সেই জায়গাটাকে আমরা বলছি ভূমিকম্পের কেন্দ্র। এবং ওই ভূমিকম্পের ওই কেন্দ্র থেকে সোজাসুজি উপর দিকে যখন ভূপৃষ্ঠে ওই কম্পনটা উঠে আসে, সেটাকে আমরা বলছি ভূমিকম্পের উপকেন্দ্র। তো আমরা জানি, যেমন দেখো তোমাদের একটা এক্সাম্পল দিই, বইতে দেওয়া আছে একটা এক্সাম্পল, দেখো যে পুকুর, একটা বড় পুকুর আছে, সেই পুকুরের মাঝে যদি আমরা একটা ঢিল ছুঁড়ে দিই, তাহলে ঢিল ছুঁড়লে সে দেখবে ঢিলটা মাঝে ছোড়া হলো, তারপরে দেখবে একটা ঢেউগুলো আস্তে 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 কি মানে তরঙ্গ, মানে ঢেউ বা তরঙ্গের মতো আস্তে আস্তে সেগুলো মানে পুকুরের চারিদিকে ছড়িয়ে পড়ে, অন্যান্য দিকে আর কি। কেন্দ্র থেকে মাঝে ছুঁড়লে সেখান থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে। যেখানে ঢিলটা ছোঁড়ালো সেটাকে আমরা কেন্দ্রবিন্দু বলতে পারি, এবং সেখান থেকে ছড়িয়ে পড়ে সেটাকে বলা হচ্ছে তরঙ্গ, চারিদিকে যে ছড়িয়ে পড়ে। আচ্ছা, তাহলে এই তরঙ্গ, তাহলে এই ভূমিকম্পের তরঙ্গগুলোকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করি, না দুটো নয়, তিনটে বলা যায়। প্রথমত একটা প্রাইমারি ওয়েভ বা প্রাথমিক তরঙ্গ, সেকেন্ডারি ওয়েভ মানে দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ, আরেকটা হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ। প্রাথমিক তরঙ্গটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী, মানে এই তরঙ্গের গতিবেগ মানে খুব বেশি থাকে, মানে প্রতি সেকেন্ডে প্রায় 6 কিলোমিটার থাকে। 6 কিলোমিটার প্রতি সেকেন্ডে, 6 কিলোমিটার, তাহলে কত হয়? ঘন্টায় কত? এবার ক্যালকুলেশন করে দেখো, মিনিটে কত দেখো, প্রতি সেকেন্ডে 6 কিলোমিটার, তাই তো? 1 সেকেন্ডে 6 কিলোমিটার, তাহলে 1 মিনিটে 1 ঘন্টায় কত? তার মানে গতিবেগ প্রবল প্রবল হয়ে যাচ্ছে। তাহলে এইটাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী মানে গতিবেগ। সেটা কিন্তু এটা প্রথমে এসে পৌঁছায় প্রতি সেকেন্ডে 6 কিলোমিটার গতিবেগে ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। আর এই তরঙ্গটা কিন্তু সমস্ত ধরনের মানে মধ্য দিয়ে যাতায়াত করতে পারে, মানে কঠিন, তরল, গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে এই তরঙ্গ কিন্তু যেতে পারে বা প্রবাহিত হতে পারে। সেকেন্ডারি ওয়েভ যেটাকে বলা হচ্ছে কোনটা না, যে তরঙ্গটা, এটা পি তরঙ্গ, অর্থাৎ প্রাইমারি ওয়েভের পরে এই তরঙ্গ, একটা প্রথম তরঙ্গ হলো সব থেকে দ্রুত, যেটা 6 কিলোমিটার পার সেকেন্ডে বেরিয়ে আসছে। তারপরে পি তরঙ্গের পরে 3 থেকে 5 কিমি পার সেকেন্ডে এই তরঙ্গ ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। এই তরঙ্গ শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, তরল বা গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে এই তরঙ্গ প্রবাহিত হতে পারে না। আর ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বরাবর দু ধরনের পৃষ্ঠ তরঙ্গ ছড়িয়ে পড়ে। একটা হচ্ছে লাভ তরঙ্গ, একটা র্যালে তরঙ্গ। মানে ভূমিকম্পের উপকেন্দ্র কোনটাকে বললাম না, পৃথিবীর ভূ অভ্যন্তরে যেখানে ভূমিকম্প সৃষ্টি হচ্ছে, সেটা বললাম 50 থেকে 100 কিলোমিটার গভীরে। সেখান থেকে সেই বরাবর সোজা ভূপৃষ্ঠে যেখানে উঠে আসছে কম্পনটা, সেটাকে আমরা বলছি ভূমিকম্পের উপকেন্দ্র, মানে ভূপৃষ্ঠের উপরটাকে বলছি। সেই ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বরাবর দু ধরনের পৃষ্ঠ তরঙ্গ আমরা দেখি। দু ধরনের পৃষ্ঠ তরঙ্গ,
তার গতিবেগটা কত থাকে? 3 থেকে 4 কিলোমিটার প্রতি সেকেন্ডে। একটাকে বলছে লাভ তরঙ্গ, আর একটা হচ্ছে র্যালে তরঙ্গ। এই মানে ভূপৃষ্ঠের উপরের এই যে তরঙ্গ, মানে 3 থেকে 4 কিলোমিটার পার সেকেন্ডে, এইটাতেই সাধারণত আমাদের ভূপৃষ্ঠের উপরে ক্ষয়ক্ষতিটা বেশি হয়ে থাকে। কারণ বাকি যে তরঙ্গগুলো হচ্ছে কী বলতো, সেগুলো ভূ অভ্যন্তর থেকে উঠে আসছে। মানে ভূ অভ্যন্তরে মানে পৃথিবীর অভ্যন্তরে যেখানে ধরো ভূমিকম্প সৃষ্টি হচ্ছে, সেরকম জায়গা থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে। তো যাই হোক, এই ভূমিকম্পের মানে ভূমিকম্পের তরঙ্গগুলোর প্রতিফলন, প্রতিসরণ, এই সমস্ত সমীক্ষা করে আমরা ভূ অভ্যন্তরের গঠন, বিন্যাস, মানে তরঙ্গগুলোর প্রতিফলন কিভাবে হচ্ছে বা প্রতিসরণ কিভাবে হচ্ছে, সেগুলো মানে পরীক্ষা নিরীক্ষা করে আমরা সাধারণত ভূপৃষ্ঠের গঠন সম্পর্কে, মানে ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে অনেক কিছু জানতে পারি। এই পর্যন্তই হলো। তাহলে ভূমিকম্প কাকে বলে? ভূমিকম্প কাকে বলে মানে ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে? ভূমিকম্প কাকে বলে বলতেই পারো। ভূমিকম্প কাকে বলে? ভূমিকম্প মানে ভূ আলোড়ন যেটা হয়, ভূমির যে কম্পন হয়, ভূপৃষ্ঠের যে কম্পন হয়, সেটাকেই ভূমিকম্প বলা হয়। আর ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে? ভূ অভ্যন্তরের মানে কতদূর গভীরতাতে সাধারণত ভূমিকম্পের কেন্দ্র থাকে। ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে? ভূমিকম্পের তরঙ্গকে কটা ভাগে ভাগ করা যায়, তাদের ভাগগুলো পড়বে ভালো করে, এবং প্রতিটা ভাগের আলাদা আলাদা করে তাদের গতিবেগ কেমন দেওয়া আছে। যেমন ধর প্রাইমারি ওয়েভ বা প্রাথমিক তরঙ্গ যেটা বলা হয়েছে সবচেয়ে দ্রুত 6 কিলোমিটার পার সেকেন্ডে ভূপৃষ্ঠে এসে পৌঁছায়, আর সেকেন্ডারি ওয়েভটা 3 থেকে 5 কিলোমিটার পার সেকেন্ড, আর পৃষ্ঠ তরঙ্গ যেটা হচ্ছে ভূপৃষ্ঠের ওপরই হয়, সেটা 3 থেকে 4 কিলোমিটার প্রতি সেকেন্ডে। এইটাতেই মূলত ভূপৃষ্ঠের উপরে যে ক্ষয়ক্ষতিগুলো হয় এই তরঙ্গের মাধ্যমেই হয়, মানে পৃষ্ঠ তরঙ্গ, যেটাকে আবার দুটো ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে লাভ তরঙ্গ আর একটা হচ্ছে র্যালে তরঙ্গ। আর আমরা ভূমিকম্পের ভূমিকম্পের যে তরঙ্গ বললাম, তরঙ্গগুলোর প্রতিফলন, প্রতিসরণের মাধ্যমে মানে সেগুলোকে সমীক্ষা করে আমরা ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে জানতে পারি। এইটা। আর ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। সিসমোগ্রাফের মাধ্যমে আমরা ভূমিকম্প পরিমাপ করতে পারি। আর এবারে এছাড়া আর পৃথিবীর আরেকটা আছে রিক্টার স্কেল। রিক্টার স্কেলের মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা সম্পর্কে আমরা জানতে পারি। রিক্টার স্কেলটার সূচক থাকে 0 থেকে 10 রিক্টার স্কেল বলে না, যে স্কেলে হবে মানে একটা স্কেল থেকে আরেকটা স্কেলে ক্ষয়ক্ষতির পরিমাণ, মানে ক্ষয়ক্ষতি বা মানে একটা স্কেল থেকে আরেকটা স্কেলে গেলে প্রায় 10 গুণ বেশি শক্তিশালী হয়ে যায়। মানে ভূমিকম্প যদি ধরো 2 রিক্টার স্কেল, যেটা হবে 3 রিক্টার স্কেলের, তার থেকে প্রায় 10 গুণ শক্তিশালী হয়ে যাবে, মানে শক্তিশালী হবে, তার মানে ক্ষয়ক্ষতি বাড়বে যত রিক্টার স্কেলটা বাড়বে। হ্যাঁ। আর ভূমিকম্প প্রবণ অঞ্চল যেগুলো আছে সেগুলো অভিসারী, অপসারী, নিরপেক্ষ,
সমস্ত ধরনের পাত সীমানাতেই ভূমিকম্প হয়ে থাকে, তবে অভিসারী পাত সীমানায় তীব্র ভূমিকম্প হয়ে থাকে। মানে আমরা জানি 3টে পাত সীমানাতেই ভূমিকম্প হয়ে থাকে, অভিসারী, অপসারী, নিরপেক্ষ। হলেও সবচেয়ে বেশি ভূমিকম্প হয়ে থাকে কোথায়? অভিসারী পাত সীমানায়। আচ্ছা, এইগুলো তোমরা দেখে রাখবে, এগুলো দেখে রাখবে। আর এর পরের, এগুলো আর খুব একটা কিছু পড়ার দরকার নেই। পরের দিন আমি পরের ক্লাসে আর একটুখানি আছে, সেটা পড়িয়ে দেবো। আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? রাখলাম।